আজকে তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের প্রথম ক্লাস। আজকের যে ক্লাসটি আমরা করাবো সেটি হলো তোমাদের যে 12-এর যে বিভিন্ন সিলেবাসগুলো রয়েছে, অর্থাৎ ক্লাস 12-এর ইতিহাসের কী কী সিলেবাস বা কী কী চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা। এরপরে আমরা যখন প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়ব তখন আমরা প্রত্যেকটি পয়েন্ট ডিটেলসভাবে কিন্তু পড়ব। তার সঙ্গে আমি কিন্তু সেই পয়েন্টগুলো তোমাদের বুঝিয়েও দেব। তো আজকে তোমাদের এই বইয়ে এই ক্লাস 12-এর ইতিহাস বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তার সঙ্গে তোমাদের যে নাম্বার প্যাটার্নগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বলে দেব। তো তোমাদের ইতিহাসের যে বইটি কিনবে সেই বইটি সবাই জীবন মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে ও ডক্টর সুভাষ বিশ্বাস রয়েছে ভারত ও বিশ্বের ইতিহাস, সেই বইটি কিন্তু সবাই কিনে নেবে। এই বইটাই কিন্তু আমরা ফলো করব। তো দেখো, তোমাদের ইতিহাসের যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাসটি রয়েছে সেটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো তোমাদের ইতিহাসের মোট 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায় কিন্তু আমাদের সময় খুবই কম রয়েছে, সেই খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের শেষ করে দিতে হবে। তার মধ্যে অলরেডি আমাদের 1 মাস কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি, কারণ তোমরা জানো আমাদের এখন দেশে ইমার্জেন্সি পিরিয়ড চলছে। ইমার্জেন্সি পিরিয়ডের জন্য তোমাদের স্কুল সমেত যাবতীয় যা কাজকর্ম রয়েছে সবই আপাতত বন্ধ রয়েছে। সবাই কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে বা বন্ধ অবস্থায় কিন্তু রয়েছে। সেই বন্ধ অবস্থায় থাকা সত্ত্বেও আমরা যাতে আমাদের পড়াটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি সেই জন্যই কিন্তু তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা কিন্তু করানো হয়েছে। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো দেখো, আজকের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি হলো অতীত স্মরণ। তো অতীত স্মরণের মধ্যে দেখো 3টি ইউনিট রয়েছে। একটি হলো অতীত কল্পনা, তার মধ্যে রয়েছে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য। তো এই যে অতীত কল্পনার মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্যের মধ্যে দেখো একটি কিন্তু আমাদের আগে থেকেই জানা রয়েছে, যেটি হলো স্মৃতিকথা, যেটি তোমরা ক্লাস 10-এই কিন্তু পড়ে এসছো। আত্মজীবনী ও স্মৃতিকথায় জীবনের ঝরাপাতা, তারপর সরলা দেবী চৌধুরানীর যে বিভিন্ন জীবনের ঝরাপাতা ছিল, তারপর বিপিনচন্দ্র পালের 70 বৎসর ছিল। এগুলো কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথা হিসাবে আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি। তো এইগুলোই আমরা এখানে পড়তে হবে। কিছু নতুন নতুন টপিক রয়েছে, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা আর মৌখিক ঐতিহ্য। তো এগুলো সম্বন্ধে আমরা যখন প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়বো তখন কিন্তু আরও ভালোভাবে আলোচনা করব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু তোমাদের শুধু প্রাথমিক ধারণাটাই আমি দিয়ে যাব। তো তারপর দেখো 2 নম্বর পয়েন্ট কী ছিল, অতীতের উত্তরাধিকারী। এখানে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ ও দেশীয় ইতিহাস চর্চা। তো ঔপনিবেশিকরা কীভাবে ইতিহাস তৈরি করেছে এবং সেই সময় দেশীয় যে ইতিহাস চর্চা ছিল, অর্থাৎ দেশীয় যে দেশে ঔপনিবেশিকরা এসছে সেই দেশের ইতিহাস কেমন ছিল সেই সমস্ত বিষয় সম্পর্ক এখানে রয়েছে। 3 নম্বর রয়েছে ইতিহাসের গুরুত্ব ও আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি। তো এর মধ্যে পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব রয়েছে, তা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি রয়েছে, অতীত অসংগঠিত করার করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর রয়েছে, আর জাদুঘরের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘরের প্রকারভেদ কিন্তু রয়েছে। তো এগুলো আমরা খুব ভালোভাবেই ডিসকাস করব যখন তোমাদের টাইম বলে দেওয়া রয়েছে। এখন অনলাইন যে ক্লাসগুলো হবে সেগুলো বুধবার দিন রাত্রি 8টা থেকে কিন্তু হবে প্রত্যেক দিন।
সেই বুধবার দিন কিন্তু আমরা তোমাদের এই প্রথম অধ্যায় থেকেই কিন্তু শুরু করব এবং সেখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা ডিসকাস করব। তো 2 নম্বর অধ্যায় দেখো, তারপর কি রয়েছে, ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতক বলেছে। ঊনবিংশ মানে কোন সময়কালকে আমরা বলবো, তোমরা শুধু মনে রাখবে এইরকম যদি থাকে 18 দশক, 19 দশক, 20 দশক, 17 দশক, তো সময়কালটা সব সময় যদি 19 দশক থাকে বা ঊনবিংশ থাকে, তার আগে কত রয়েছে 1800। তো 1801 থেকে 1899 পর্যন্ত যে সময়কাল রয়েছে, অর্থাৎ 1801 থেকে 1899 পর্যন্ত যে 100 বছর রয়েছে, সেই সময়কালকেই কিন্তু আমরা বলবো ঊনবিংশ শতক। এবার ঠিক একইভাবে 20 শতক কাকে বলবো, 1901 বা 1900 ধরতে পারো তোমরা, 1900 থেকে 1999 সাল পর্যন্ত, অর্থাৎ 20-এর আগে পর্যন্ত যে সময়কালটা রয়েছে, অর্থাৎ মোট যে 100 বছর রয়েছে তাকে বলবো আমরা দশক, তাকে বলবো আমরা শতক। আর দশক যদি বলে তাহলে 10 বছর ধরে ধরে ধরো 1901, 1900 থেকে 1909, তো 1910 থেকে 1919, 1920 থেকে 1929, এরকম 10 বছর করে ব্যবধান থাকবে। আর শতক বললেই 100 বছর করে কিন্তু ব্যবধান থাকবে। তো এই 1800 বলতে পারো, 1801ও বলতে পারো। তো 1800 থেকে 1999 সাল পর্যন্ত সময়কালে যে সমস্ত ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তো এখানে দেখো, এখানেও ঠিক তেমনই 4টি ইউনিট রয়েছে। তাই ফার্স্ট রয়েছে সপ্তদশ ও অষ্টাদশ শতকে অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তো এখানে দেখো সপ্তদশ ও অষ্টাদশ শতকেরও কিন্তু ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে দিয়েছে। যেমন সিলেবাসে ছিল ঊনবিংশ বিংশ শতকের, যেহেতু তোমাদের সিলেবাসে দিয়ে দিয়েছে সেহেতু কিন্তু তোমাদের এটাও পড়তে হবে। তাহলে সপ্তদশ বলতে কখন হবে, 1600 সাল, 1600 থেকে 1699। আর অষ্টাদশ কত হবে, 1700 থেকে 1799 সময়কাল সময়ে যে সমস্ত ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটেছিল তাকেই বলবো আমরা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। তো ঔপনিবেশিক আর সাম্রাজ্যবাদ সম্পর্কে তোমাদের একটু বলে রাখি যে ঔপনিবেশিক কাদের বলবো আর সাম্রাজ্যবাদ কাকে বলবো। দেখো, নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঔপনিবেশিক মানে অন্যের ওপর ডিপেন্ডেন্ট, ঔপনিবেশিক অপর 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 ওপো কথাটা এসছে অপর থেকে। আমি যদি ভেঙে নিই এরকম, যদি এরকম কোনো মানে নেই, শুধু তোমাদের বোঝার জন্য আর মনে রাখার জন্য যদি আমি এইভাবে ভেবে নিই, ঔপনিবেশিক মানে অপর প্রদেশীয়, আর সাম্রাজ্যবাদ মানে সাম্রাজ্য করা অর্থাৎ শাসন করা। তো আমাদের দেশে বিভিন্ন শক্তিশালী দেশ যেমন রয়েছে, তেমনই অনেক দুর্বল দেশও রয়েছে। তো যে সমস্ত শক্তিধর দেশগুলো রয়েছে তারা যখন নিজেদের সাম্রাজ্য বা নিজেদের বাণিজ্য ঘাঁটি প্রসার ঘটানোর জন্যে পৃথিবীর যে সমস্ত দুর্বল দেশগুলো রয়েছে সেই দুর্বল দেশগুলিতে শাসন কার্য পরিচালনা করবে, তাকেই বলবো আমরা সাম্রাজ্যবাদ। এবার যে সমস্ত দুর্বল দেশগুলির ওপর শক্তিধর দেশগুলো তাদের সাম্রাজ্য বিস্তার করবে তাকে বলবো আমরা ঔপনিবেশিক শহর বা ঔপনিবেশিক দেশ। তো সাম্রাজ্যবাদ বলতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, আর ঔপনিবেশিক মানে সেখানে গিয়ে সেই দেশে ব্যবসা বাণিজ্য কিন্তু চলবে, এরকমই ব্যাপারটা রয়েছে। তারপর রয়েছে সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি রয়েছে, তার মধ্যে মার্কেন্টাইল মূলধন রয়েছে আর শিল্প পুঁজিবাদী মূলধন বলে দুটি রয়েছে। আর ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন থিসিসের একটি তত্ত্ব কিন্তু তোমাদের রয়েছে, যেটা আমাদের পড়তে হবে, 8 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ঔপনিবেশিকতাবাদের রাজনৈতিক ভিত্তি, তারপর ঔপনিবেশিক সমাজের জাতি প্রশ্ন ও এর প্রভাব। তো এগুলো আমরা সবই আলোচনা করব যখন চ্যাপ্টার ওয়াইজ ধরবো তখন। তো তারপরে দেখো রয়েছে 3য় অধ্যায়। তো দেখি তোমাদের তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি তোমাদের। 3য় অধ্যায় কি রয়েছে দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য।
তার মানে ঔপনিবেশিক যে দেশগুলি ছিল সেই দেশগুলিতে কিছু 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 দেশ নিয়মিতভাবে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, আবার কিছুদিন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর সেখান থেকে কিন্তু অনেক দেশ নিজেদের ব্যবসা বাণিজ্য হোক, নিজেদের শাসন কার্য হোক কিন্তু গুটিয়ে নিয়েছে। সেটাই এখানে বলেছে নিয়মিত ও অনিয়মিত কিন্তু সাম্রাজ্য। তার মধ্যে সমীক্ষমানের মধ্যে রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারত। এর ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে যে ভারত রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাবলী কিন্তু রয়েছে। যেমন যদি আমরা ধরি ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারতের মধ্যে এখানে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে আমরা যদি ধরতে পারি আমাদের যে দক্ষিণ ভারত রয়েছে, দক্ষিণ ভারতে তোমাদের বিশাল ইংরেজ আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাদের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। যেমন দাক্ষিণাত্য ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব হয়েছিল এখানে, অর্থাৎ দক্ষিণ ভারতের সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিনটে হয়েছিল। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ নামে পরিচিত, যেটি 1746 থেকে 1748 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। তারপর কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ ঠিক তার পরের বছরই 1749 থেকে 54 খ্রিস্টাব্দে হয়েছিল। আবার কর্ণাটকের তৃতীয় যুদ্ধ কিন্তু হয়েছিল, অর্থাৎ দক্ষিণ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল। এরকম আরও অনেক যুদ্ধই কিন্তু আমাদের ভারতে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তো তারপর সমীক্ষা তোর মধ্যে কি রয়েছে, চীন সাম্রাজ্যবাদী দেশগুলি রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া চীনের অর্থনৈতিক বিকাশ। এবার চীন সাম্রাজ্যবাদী দেশগুলির রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া চীনের যে অর্থনৈতিক বিকাশ সেটা কিন্তু আমাদের পড়তে হবে, অর্থাৎ চীনেরও ইতিহাস কিন্তু এখানে কিছুটা আমাদের পড়তে কিন্তু হবে। অর্থাৎ চীনের যে সাম্রাজ্যবাদী দেশগুলির যে রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া, অর্থাৎ চীন কী করেছে, আমাদের ভারতে তো শাসন করেনি, এবার শাসন কার্য না করা সত্ত্বেও কী করেছে আমাদের দেশে তাদের অর্থনৈতিক যে কাঠামো রয়েছে সেটি খুব চাঙ্গা করেছে। বর্তমান যুগেও যখন আমাদের ভারতে চীনের যে ব্যবসা বাণিজ্য রয়েছে তার কিন্তু বিশাল প্রসার ঘটেছে কিন্তু। তো সেটি সম্পর্কে আমাদের একটু এখানে পড়তে হবে। তারপর দেখো চতুর্থ অধ্যায়ে কী রয়েছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও সমাজ সংস্কারক আন্দোলন। এটি কিন্তু তোমরা কিন্তু ক্লাস 10-এ কিন্তু অনেকটাই কিন্তু পড়ে এসছো সমাজ সংস্কারক সম্পর্কে, যে বিভিন্ন আন্দোলনগুলো রয়েছে, রাজা রামমোহন রায়ের আন্দোলন, তারপর ডিরোজিও নববঙ্গ আন্দোলন, তারপর শের সৈয়দ আহমদের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হবে। তারপরে সমাজ সংস্কারক আন্দোলনের প্রভাবে সমাজে যে পরিবর্তন রূপান্তরগুলো হয় সেই জিনিসগুলো, আর গ্রামীণ এলিট সম্প্রদায়ের সম্প্রসারণ, যেমন পতিদার সাউকার, এই জিনিসগুলো আমাদের নতুন টপিক রয়েছে এই পার্টটি। মূলত এই গ্রামীণ এলিট সম্প্রদায় রয়েছে, এটি আমাদের কিন্তু ভালো করেই পড়তে হবে। তারপরে দেখো 4.4 কী রয়েছে, শিল্প শ্রম শক্তির আত্মপ্রকাশ। তো এরকম মোট এখানে কিন্তু 8টি ইউনিট রয়েছে, আর এই অধ্যায়টি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আর্টের প্রত্যেক বছরই 1টি বা 2টি কিন্তু প্রশ্ন থাকে। তো 5টি প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হবে, তার মধ্যে কিন্তু 2টো প্রশ্ন প্রায় এখান থেকে প্রত্যেক বছরই থাকে, সেই জন্য এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করেই পড়তে হবে। তো তারপরে দেখো পঞ্চম অধ্যায়ে কী রয়েছে, ঔপনিবেশিক ভারত শাসন। ঔপনিবেশিক ভারত শাসনে বিভিন্ন ধরনের কর্মসূচি গঠিত হয়েছিল বা বিভিন্ন ধরনের শাসন সংস্কার কিন্তু ভারতে প্রবেশ করেছিল, যেমন মরলে মিন্টো সংস্কার, তারপর মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার, ভারত শাসন আইন, তার সঙ্গে বিভিন্ন যে আইনগুলো প্রণয়ন করেছিল ভারতের রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মিরাট ষড়যন্ত্র মামলা, যেগুলো তোমরা কিন্তু ক্লাস 8-এ কিন্তু এই জিনিসগুলো পড়ে এসছো। যদি তোমাদের একটু মনে থাকে দেখবে রাওলাট আইন, তারপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মিরাট ষড়যন্ত্র মামলা, এই জিনিসগুলো তোমরা কিন্তু ক্লাস 8-এ যে তোমাদের ছিল, এই ক্লাস 8-এর যে ইতিহাস ছিল সেই ইতিহাসের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তো এগুলো আমরা পরবর্তীকালে যখন চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব তখন কিন্তু ভালোভাবেই ডিসকাস করব। তো দেখো তারপরে অধ্যায় কী রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে কিন্তু বেশ কয়েকটি আন্দোলন কিন্তু হয়েছিল, যেমন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ আন্দোলন হয়েছিল, তারপর নৌবিদ্রোহ হয়েছিল। এই জিনিসগুলো তোমরা ক্লাস 8-এ একটু দেখে এসছে, কিন্তু ক্রিপস মিশন এটাও কিন্তু পড়ে এসছে তোমরা। আর এই যে মন্ত্রী মিশন, গণপরিষদ, এগুলো সব ক্লাস 8-এ কিন্তু তোমাদের ছিল, সেগুলোই কিন্তু এখানে আরও বড় করে ডিসকাস করে আমাদের
পড়তে হবে। তো যেটা নতুন রয়েছে জাপান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটু নতুন রয়েছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কী ভূমিকা ছিল সেই ইতিহাসটা কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ এটা টোটালটাই কিন্তু নতুন, আমরা কিন্তু আগে এর সঙ্গে পরিচিত কিন্তু হইনি। তারপর তো সপ্তম অধ্যায় কী রয়েছে, ঠান্ডা লড়াইয়ের যুগ। এই চ্যাপ্টারটি খুব আমাদের ইম্পর্টেন্ট, যে ঠান্ডা যে লড়াই হয়েছিল অর্থাৎ কোনো রকম যুদ্ধ ছাড়াই বিভিন্ন ধরনের কূটনৈতিক সাহায্যে বা কূটনৈতিক কৌশলের সাহায্যে এক দেশ আরেক দেশের সঙ্গে যে যুদ্ধময় একটা পরিস্থিতির বা হিংসাত্মক পরিস্থিতি যেটি ছিল সেটি কিন্তু ঠান্ডা লড়াই নামে পরিচিত। এই লড়াই কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন কিন্তু হয়নি, লক্ষ্য করা যায়নি। যেমন পরমাণু অস্ত্র প্রতিযোগিতা এবং শান্তি প্রক্রিয়া, জোট নিরপেক্ষ নীতি লাস্ট রয়েছে, জোট নিরপেক্ষ নীতি। তো এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, তার সঙ্গে নোট লিখতে হবে, সবই আমি করাবো, বোঝাবো, সবই করাবো। আর লাস্ট আরেকটি অধ্যায় রয়েছে উপনিবেশীকরণ। তো এটি কিন্তু তোমাদের টোটাল পার্টটাই কিন্তু তোমাদের নতুন, যেমন উপনিবেশীকরণের ধারণা ও অগ্রগতি রয়েছে। তারপর আফ্রিকার সমীক্ষা রয়েছে আলজেরিয়া, তো দক্ষিণ এশিয়ার জাতীয় সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সমীক্ষা, ইন্দোনেশিয়া, কিন্তু এগুলো আমাদের সবই নতুন জিনিস রয়েছে, আমাদের কিন্তু সকলকেই পড়তে হবে, এগুলো পড়ে কিন্তু আমাদের এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর 8টি অধ্যায়। তো এই 8টি অধ্যায়ের মধ্যে যেমন ভারতের বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে ঊনবিংশ থেকে 20 শতকের, তেমনই কিন্তু সমগ্র বিশ্বের যে সমস্ত ঘটনাগুলি, সমগ্র বিশ্বেরও কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু তোমাদের ক্লাস 12-এর মধ্যে রয়েছে। তোমরা দেখলে চীন সম্পর্কে একটু রয়েছে, তারপর সাম্রাজ্যবাদের প্রসারে চীনের যে রয়েছে যেটা দ্বিতীয় অধ্যায় ছিল, তারপর ঠান্ডা লড়াই এখানে ছিল, জাপানের ভূমিকা, তারপরে অষ্টম অধ্যায় রয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলির সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তো আমরা সবই পড়বো। তো প্রত্যেকটি চ্যাপ্টার যখন ধরে ধরে আমরা পড়বো তখন আরও আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের পড়তে খুবই সুবিধা হয়। তো আমরা এরপরে যেটা চলে আসবে সেটা হলো তোমাদের যে নাম্বার প্যাটার্নগুলো রয়েছে সেই নাম্বার প্যাটার্নগুলো সম্পর্কে তোমাদের একটু আমি ধারণা দিয়ে দিই। তোমাদের দেখো অধ্যায় রয়েছে টোটাল 5টি, টোটাল 8টি অধ্যায় রয়েছে। এবার এই যে 8টি অধ্যায় রয়েছে এই 8টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু 3 ধরনের প্রশ্নই থাকবে, 3 ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তার মধ্যে এমসিকিউ থাকবে, মানে সঠিক উত্তর লিখো, 3টি অপশন থাকবে, তার মধ্যে যেটি সঠিক সেটি কিন্তু তোমাকে লিখতে হবে। আর এক কথায় উত্তর বা শর্ট কোশ্চেন টাইপের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে, যেখানে কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া থাকবে, তোমাকে উত্তরগুলো করতে হবে। আর 8 মার্কসের বা 8 নম্বরের কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে। তো যেহেতু তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, সেহেতু এই নাম্বার কিন্তু যেহেতু তোমাদের 80তে পরীক্ষা হবে আর 20 নম্বর, অর্থাৎ আমি যদি ধরি 80, টোটাল 80, কারণ 20 নম্বর চলে গেল আমাদের প্রজেক্ট, এটা সমস্ত টোটালটা স্কুলের উপর ডিপেন্ড করবে। আর যে বাকি 80 নম্বর থাকলে এই 80 নম্বরে 40 নম্বর থাকবে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন, আর 40 নম্বর থাকবে কিন্তু আমাদের বড় কোশ্চেন। তো এখানে নাম্বার প্যাটার্নের মধ্যে 40টা থাকবে, 40টার মধ্যে 24টি থাকবে আমাদের, 24টি থাকবে আমাদের হলো এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তর। তো 40টির মধ্যে 24টি থাকবে আমাদের এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি লিখো। এখানে কিন্তু তোমাদের কোনো রকম অপশন থাকবে না, 24টি প্রশ্ন থাকবে, 24টি কিন্তু তোমাদের লিখতে হবে। তো দেখো প্রথম অধ্যায় থেকে 2টি থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি থাকবে, তৃতীয় অধ্যায় থেকে 3টি থাকবে, চতুর্থ অধ্যায় থেকে 3টি থাকবে, পঞ্চম অধ্যায় থেকে 3টি থাকবে, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 4টি, আর অষ্টম অধ্যায় থেকে দেখো আমাদের 4টি কিন্তু থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে এটি কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল সার্ভিস রয়েছে সেখানকার কোশ্চেন প্যাটার্নের মধ্যে কিন্তু এটি রয়েছে, কিন্তু সেই জন্য বলবো এটিই কিন্তু ফলো হবে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই আসার কিন্তু কথা। যদি বিগত প্রশ্নগুলো দেখো তোমরা কিন্তু দেখবে এই অধ্যায়গুলো থেকে এইরকমই কিন্তু প্রশ্ন এসছে।
আর এসকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখো প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো কোশ্চেনই কিন্তু থাকে না, প্রথম একটি অধ্যায় কোশ্চেনও কিন্তু থাকে না। তো দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 3টি, তৃতীয় অধ্যায় থেকে থাকবে 2টি, তা তৃতীয় অধ্যায় থেকে থাকবে 2টি, আর চতুর্থ অধ্যায় থেকে থাকবে 3টি, আর পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 2টি, আর সপ্তম অধ্যায় থেকে 2টি, আর অষ্টম থেকে 2টি। তো এই মোট 16টি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে, কিন্তু তোমাদের এই 16টি প্রশ্ন যেহেতু অ্যান্সার করতে হবে, কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু 24টি। তো তোমাদের এই যে 24টি প্রশ্ন থাকবে, 24টির মধ্যে 16টি অ্যান্সার করতে হলো, এরকমভাবে আবার থাকবে না যে আমি 24টি কোশ্চেন করে দিলাম, যে কোনো 16টি করো। তো এই 16টি প্রশ্নর মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর মধ্যে অথবা দিয়ে থাকবে, অর্থাৎ ধরো 1 নাম্বার দিলাম, 2-এর 1, 2-এর 1 নাম্বার দিয়ে একটা প্রশ্ন দিলাম, অথবা দিয়ে আমি আরেকটি প্রশ্ন দিলাম, তাহলে এই দুটোর মধ্যে তোমাকে একটা করতে হলো। এবার 2.2 ওইখানে শুধু একটি প্রশ্ন দিয়ে দিলাম, কিন্তু ওইখানে কোনো অথবা নেই, তাহলে সেখানে কিন্তু তোমাকে ওই প্রশ্নটি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ওইটার বিকল্প হিসেবে কিন্তু অন্য প্রশ্ন অ্যাটেন্ড করলে তুমি নাম্বার কিন্তু পাবে না। অর্থাৎ যে প্রশ্নের সঙ্গে অথবা দেওয়া থাকবে, শুধুমাত্র সেই প্রশ্নটির মধ্যে সেই প্রশ্ন দুটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিলেই কিন্তু নাম্বারটি পাবে। তাছাড়া যেটি কোনো অথবা নেই, শুধু একটি প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু তোমাকে শুধু একটি প্রশ্নই অ্যান্সার করতে হবে এবং তোমাকে সেটা অ্যাটেন্ডই করতে হবে যদি নাম্বার পেতে চাও। আর অ্যাটেন্ড না করলে পরে কিন্তু সেটা নাম্বার তুমি পাবে না। তো এই ছিল তোমাদের এমসিকিউ আর এসকিউ মিলে 40 নাম্বার, আর বাকি ছিল 8 মার্কসের, যেখানে 40 নাম্বার রয়েছে তোমাদের। এই 8 মার্কসের ক্ষেত্রে 40 নাম্বার রয়েছে, এখানে দুটো পার্ট রয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। তো প্রথম যে 4টে অধ্যায় রয়েছে, সেই প্রথম 4টে অধ্যায় মিলে রয়েছে গ্রুপ এর মধ্যে, আর পঞ্চম থেকে যে অষ্টম অধ্যায় রয়েছে, এখানে রয়েছে গ্রুপ বি। তাহলে গ্রুপ এর মধ্যে থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর গ্রুপ বির মধ্যে থাকবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো মোট এখানে 8টি প্রশ্ন এখানে থাকবে, তার মধ্যে তোমাকে 5টি অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে তোমাকে কী করতে হবে? 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো গ্রুপ এ থেকে থাকবে তোমার 4টি, আর গ্রুপ বি থেকে থাকবে তোমার 4টি, তা টোটাল হলো 8টি। তো এখানেও একটু প্রশ্নগুলো বোঝার রয়েছে যে গ্রুপ এ যেখানে রয়েছে, গ্রুপ এ থেকে তোমাকে 4টির মধ্যে 2টো প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, সেটি কম্পালসারি একদম। আর গ্রুপ বি থেকে তোমাকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে। তাহলে গ্রুপ এ থেকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করলাম, বাকি থাকলো 2টি। গ্রুপ বি থেকেও আমি 2টো প্রশ্ন অ্যাটেন্ড করলাম, বাকি থাকলো 2টি। তাহলে টোটাল 4টে আমার প্রশ্ন অ্যাটেন্ড হয়ে গেল, বাকি থাকলো 4টি। এবার বাকি যে 4টি প্রশ্ন বাকি থাকলো, সেই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে। এই হলো তোমাদের 5টি প্রশ্ন, অর্থাৎ শুধু 8 মার্কসেরই তোমাদের প্রশ্ন থাকবে, বাকি 3 নাম্বার হোক, 4 নাম্বার হোক, 2 নাম্বারে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু তোমাদের এখানে থাকবে না। তাহলে শুধু শর্ট প্রশ্ন আর 8 মার্কসেরই প্রশ্ন আমাদের থাকবে। তো 8 নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে, সেখানে কিন্তু 5+3ও থাকতে পারে, আবার 3+5ও থাকতে পারে, 4+4ও কিন্তু থাকতে পারে, এরকম থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু অসুবিধা নেই। তো মনে রাখবে শুধু 8 মার্কসের কোশ্চেন হবে আর শর্ট প্রশ্নই হবে। শর্ট প্রশ্ন হবে 40 মার্কসের, আর 8 মার্কসের হবে 40 নাম্বার। টোটাল 80তে পরীক্ষা, আর 20 হলো তোমাদের প্রজেক্ট। আর 8 মার্কসের যেটা প্রশ্ন রয়েছে, সেটি গ্রুপ এ আর গ্রুপ বি দুটো ভাগে ভাগ করা থাকবে। প্রথম 4টি থেকে 4টে প্রশ্ন থাকবে, আর গ্রুপ বি থেকে 4টে প্রশ্ন থাকবে। টোটাল হলো 8টি প্রশ্ন। 8টি প্রশ্ন, আর 2টি গ্রুপ থেকেই তোমাকে দুটি করে মোট 4টি প্রশ্ন, আর যে কোনো একটি বাকি 4টির মধ্যে তোমাকে করতে হবে। এই হলো টোটাল 5টি প্রশ্ন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার সেটি পুনরায় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যে পরের যে বুধবার দিন রয়েছে, সেই বুধবার দিন থেকে কিন্তু আমরা প্রথম অধ্যায়টি শুরু করব। আর তোমরা প্রত্যেকে একটি নোট খাতা আর একটি রাফ খাতা কিন্তু নিয়ে নেবে। তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যেহেতু 40 নম্বর শর্ট কোশ্চেন থাকবে, সেই জন্য আমাদের কিন্তু শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দিতে হবে।
এবার যারা পুরনো আমার কাছে আগে থেকে পড়তে, তারা জানো যে সিস্টেমে শর্ট কোয়েশ্চেনগুলো করানো হয় বা তোমরা করতে বাড়িতে হোমওয়ার্ক সেইভাবে তোমরা করা অলরেডি শুরু করে দাও। এবার যারা বাকি যারা নতুন রয়েছে তাদের আমি শিখিয়ে দেবো এর পরের দিন যে ক্লাসটা হবে বুধবার দিন, সেই ক্লাসে আমি তোমাদের বলে দেবো কীভাবে টেক্সট বই ধরে ধরে কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেনগুলো করতে হবে। তো তোমরা প্রথমে টেক্সট বই ধরে ধরে শর্ট প্রশ্নগুলো করবে, তারপর আমি তার উপর একটা পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষা নেওয়ার পর তারপর আমি কিন্তু তোমাদের আবার শর্ট কোয়েশ্চেন লিখিয়ে দেবো বা আমি লিখে তোমাদের জেরক্স করে দিয়ে দেবো। যেটা হোক আমিও তোমাদের শর্ট প্রশ্নগুলো দেবো। কিন্তু তার আগে তোমরা প্রত্যেকে কী করবে, তোমাদের যে টেক্সট বইটি রয়েছে, জীবন মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে, সেই বইটি থেকে প্রত্যেকটি লাইন ধরে ধরে কিন্তু শর্ট প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, যদি 40-এ 40 তুমি অ্যাটেন্ড করতে চাও বা পেতে চাও। তাছাড়া কিন্তু 40 নম্বর পাওয়া অসম্ভব হয়ে যাবে। আর বাকি যেদিকে 40 নম্বর থাকলো 8 মার্কসের, সেটি আমার উপর ছেড়ে দাও, সেটি আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। সেটা নিয়ে তোমাদের ভয় করতে হবে না, আমি সেটি তোমাদের কমন ফালিয়ে দেবো। সেটার জন্য আমি আছি, তোমরা শুধু পড়বে। তো টোটাল 80-তে 80 কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি। আর এই রুলসে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আলটিমেট ভালো হবেই। তো পরের বুধবার দিন তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যে বাকি বন্ধুরা রয়েছে তারা যদি কেউ পড়তে চায়, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করতে বলবে আর গ্রুপে কিন্তু অ্যাড হতে বলবে। কারণ তোমাদের যেহেতু লকডাউন বাড়িয়ে দিচ্ছে, সেহেতু কিন্তু আমরা কিন্তু এর মধ্যে গ্রুপ করেও 7জন করেও কিন্তু পড়ানো শুরু করে দিতে পারি। এটি কিন্তু আমার প্ল্যান রয়েছে। আমি কিন্তু সম্ভবত আমি শুরু করে দেবো 9 তারিখ হোক 10 তারিখের পরে থেকে আমি কিন্তু সেরকম 7জন করে 2টো করে ভাগ করে আমি পড়ানো শুরু করে দেবো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।